34 বছরের ভুলগুলো তো অবশ্যই আমাদের বার্ডেন। এক তো কিছু সময় পর, স্পেশালি 90-এর শেষের দিক থেকে, পার্টি এবং সরকার, পার্টি এবং স্টেট, এই দুটোর মধ্যে না খুব ডিস্টিংশন ছিল না। আমার মনে আছে শুরুর দিকে প্রমোদ দাশগুপ্তরা বলতেন যে কমিউনিস্টরা যখন এরকমই একটা বুর্জোয়া কাঠামোতে প্রবেশ করে, তার তো চারদিকে কাদা, কর্দমাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তার হাতে একটা ওই জল ভরা আইডিওলজির বালতি থাকতে হবে, আদর্শবোধের বালতি থাকতে হবে, যাতে কাঁদা লাগলেও সেটা ধুয়ে নেওয়া যায়। আমার মনে হয় কিছু সময় পর সেই বালতির জলটা একটু কমে গেছিল। প্রমোদ বাবু, তারপরে সরোজ বাবু, তারপরে হচ্ছে শৈলেন দাশগুপ্ত। এটার পরের একটা দীর্ঘ সময়, যে সময়টাকে তুমি ইন্ডিকেট করছো, সেটা হচ্ছে অনিল বিশ্বাস। তার মানে এইটা পার্টির দিক থেকে অনেকটা দায় অনিল বিশ্বাসের উপর পড়ে। আমরা তো আসলে ব্যক্তিকে, মানে যদি আমার পার্টি যখন জিতেওছে তখনও যেটা যেমন শুধুমাত্র অনিল বিশ্বাস বা জ্যোতিবাবুর কৃতিত্ব হয়নি, ঠিক তেমন যদি কোনো ফেলিওর হয় সেটাও কোনো নির্দিষ্ট একজন ব্যক্তির নয়। আসলে দুটো জিনিস হয়েছে। এক তো আমরা বহুদিন ক্ষমতায় থেকেছি, এই যে গভর্নমেন্ট অর স্টেট অ্যাজ আ সিট অফ স্ট্রাগল, সেইখানে তো একটু গড়িমসি হয়ে গেছিলো, এক নম্বর। দ্বিতীয়, 90-এর পরবর্তীকালে তো একটা ফিলোসফিক্যাল চেঞ্জ, একটা ইকোনমিক চেঞ্জ আমাদের মধ্যে হয়েছে, সমাজের মধ্যেই হয়েছে, যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, সোভিয়েত রাশিয়ার ভেঙে পড়া। তো 90-এর আগে অবধি যে ছেলেমেয়েরা, আমার মায়েরা যখন রাজনীতি করতে আসছেন, তারা সোভিয়েতকে দেখে রাজনীতি করতে আসছেন, যে কি বিকল্প, আমরা কিসের জন্য আসছি, সোভিয়েত বানাতে হবে। 90-এর পরবর্তীকালে যারা জন্মেছেন বা আমরা যারা রাজনীতিতে এসেছি, আমাদের তো সেইটা নেই, বরং আমাদের বড় হওয়ার মধ্যেই এলপিজির প্রভাব প্রচণ্ড রকম। ফলে যে মানুষ, মানে পার্টি তো এটা অ্যাবস্ট্রাক্ট নয়, পার্টিতে যে ধরনের মানুষ আসছেন তাদের সাবজেক্টিভিটি কালেকটিভলি একটা অবজেক্টিভিটি তৈরি করছে। ফলে যেহেতু মানুষগুলো বদলে গেছে, মানুষরা যে ইকোনমিক্সে, যে সমাজে পরিচালনা করছেন সেইটা বদলে গেছে, তার প্রভাব পড়েছে। ফলে যে ডিস্টিংশনটা আগে ছিল যে এটা আমার পার্টি, আমি মানে সরকারে যাচ্ছি তার কারণ আমি একটুখানি ইজ করতে চাই গরিব মানুষের কাজ, আমি আলটিমেটলি বুঝি যে আমি সরকারের থেকে আলটিমেটলি ক্যাপিটালিজমকে হারাতে পারবো না, তার জন্য আমার জনগণতান্ত্রিক বিপ্লবের প্রয়োজন, সেই জায়গাটা ব্লার করে গেছিলো। সেইটা প্রথম বড় সমস্যা, যেটা আইডিওলজিক্যাল সমস্যা। দ্বিতীয়, যেটা আমি বলছিলাম, যে বহু মানুষ ক্ষমতায় থাকার কারণে তারা আমাদের কাছাকাছি এসেছেন, এবং সেই কারণেই আমাদের স্টেটের প্রতি মানে ডিপেন্ডেন্সি বড্ড বেশি হয়ে গেছে। আগে যে কাজটা আমরা কোথাও কোনো অন্যায় হলে, যে কাজটা পাড়ার মানুষ, গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রেজিস্ট করতো, কিছুদিন পর সরকারে থাকার পর সেই রেজিস্ট্যান্সের জন্যই আমরা পুলিশের ফোনের ওপর নির্ভরশীল হয়ে গেছি, যে আমি ওখানকার ওসিকে বলে দিচ্ছি, ওটা দেখে নেবে। সো রাদার দ্যান ইউনাইটিং পিপল, মানুষকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে স্টেটের প্রতি আমাদের প্রচণ্ড রকম ডিপেন্ডেন্সি হয়ে গেছিলো, যেটা 11 সালের পর হঠাৎ করে একটা শক পিরিয়ড, মানে পার্টির ওই সময় নেতারা তারা বুঝতেই পারছিলেন না হাউ টু অপারেট, কারণ তারা কেউ বিরোধী রাজনীতি করেননি 34 বছর, একটা লম্বা সময়। নমস্কার, শুরু করছি আজকের পডকাস্টের নতুন পর্ব। আমার সঙ্গে আজ যিনি আছেন, তিনি এই মুহূর্তে সিপিআইএম দলের অন্যতম জনপ্রিয় এবং ইয়াং ফেস, দীপশিতা ধর। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। তোমাকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করতে চাই প্রথমেই, যেহেতু তুমি একজন পলিটিক্যাল পার্সন, একটা পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছো, তুমি অল ইন্ডিয়া এসএফআই এর এই মুহূর্তে তুমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি। তো তার মানে তোমার এখন দিল্লিতে থাকার অতটা বাধ্যবাধকতা নেই, এখন আর জয়েন্ট সেক্রেটারি নও সেই অর্থে। তো তোমার রাজনীতির প্রবেশটা কি করে হলো, মানে ছাত্র রাজনীতিতে? আমি তো আশুতোষ কলেজের ছাত্রী ছিলাম, আশুতোষ কলেজ থেকেই আমার রাজনীতিতে হাতে খড়ি। এবং আমরা যে সময় আশুতোষের ছাত্রী, সেটা একটা খুব ইম্পর্টেন্ট সময়। আমি 2010 থেকে 13, 3 বছর আশুতোষে পড়েছি। 2010 সালে একদম, 2010 সালে আমি যখন ফার্স্ট ইয়ার, তখন একবার এসএফআই ময় কলেজ, 29 বছর ধরে আমরা আনডিফিটেড এসএফআই যেতে। 2011তেই যে একদম পুরো উল্টো হয়ে গেল পরিস্থিতিটা, যারা সামনের মিছিলে দাঁড়িয়ে ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ বলতো, তারাই তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা হয়ে গেল। এই যে মানুষের বদলে যাওয়াটা বড় আমরা সামনে থেকে চাক্ষুষ করেছি। একটা জায়গায় যেখানে অ্যাবসলিউট হেজিমনি, অ্যাবসলিউট ডমিনেন্স, সেখান থেকে প্রতিদিন মার খাওয়া, প্রতিদিন প্রাণ ভয় করে কলেজে যাওয়া, প্রতিদিন কমরেডদের কলেজ ছুট হতে দেখা, এই পরিবর্তনটা আমরা খুব আমরা যারা ওই সময় যারা রাজনীতি করেছি, আমরা চোখের সামনে দেখেছি। ফলে আমার জন্য রাজনীতিতে প্রবেশটা কিছুটা আউট অফ কম্পালশন। আমি ছোটোবেলায় রাজনৈতিক পরিবারে জন্মেছি, বাট কখনো আমি রাজনীতি করতে চাইনি, কারণ মূলত যারা রাজনীতি করে
তাদের ব্যক্তি জীবন বলে কিছু থাকে না, বড্ড চাপাচাপি, বড্ড সার্ভিলেন্স, বড্ড ঘেরাটো। জীবন চাও সত্যি সত্যি? ভীষণ রকম চাই। তাই আমি ভেবেছিলাম কখন রাজনীতি করব না, কিন্তু ওই মমতা ব্যানার্জির সরকারে আসার পর অনেকগুলো জিনিস যেগুলোকে আমরা টেকেন ফর গ্রান্টেড নিতাম, সেগুলো যখন একটু করে চোখের সামনে একদম বদলে যেতে লাগলো, তখন বললো না না, দিস ইজ দ্য টাইম, এখন বাংলাকে বাঁচাতে হবে, আইডিওলজি বাঁচাতে হবে, রাজনীতিকে বাঁচাতে হবে। সুতরাং দিস ইজ দ্য টাইম। হতে পারে সবচেয়ে কঠিনতম সময়, বাট উপযুক্ততম সময়। রাজনৈতিক পরিবার থেকে এসছো বললে, মানে সেটা আমি জানি যে তোমার ঠাকুরদা সম্ভবত, ঠাকুরদা 3বার এমএলএ ছিলেন, ঠিক। রাইট? আমি এটাও একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে বেশিরভাগ যারা বামপন্থী রাজনীতিতে আসে তারা কিছুটা পরিবারগত কারণে আসে। এটা কেন হয়? মানে অনেকেই আসেন, আবার এটাও ঠিক, অনেক আমাদের পার্টির যারা তাবড় তাবড় নেতারা, তাদের পরিবারের ছেলেমেয়েরা কেউ রাজনীতিতে আসেনি। সেটা তুমি বুদ্ধদেব ভট্টাচার্য বলতে পারো, জ্যোতিবাবু বলতে পারো, সুভাষ চক্রবর্তী বলতে পারো, মানে স্টলওয়ার্ড। ওই প্রজন্মের একমাত্র গৌতম দেবের ছেলে অভিদা ছাড়া আর বাকি ওই প্রজন্মের কেউ সরাসরি ওইভাবে, তারা হয়তো প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু পার্টিতে আসেননি। তবে এটাও ঠিক, আমাদের মতো বহু এমন পরিবার রয়েছে যারা আদপেই পার্টিজান পরিবার। আমি বলি যে আমি এসএফআই হওয়ার আগে, বামপন্থী হওয়ার আগে সিপিএম ছিলাম। কারণ ছোটবেলায় যেখানে বাচ্চারা ভূতের গল্প শুনতো, রূপকথার গল্প শুনতো, আমি 70-77-এর গল্প শুনতাম। ঠাকুরদারা যখন বাড়ি ছাড়া, বাবারা কি করে একা একা থেকেছেন, বাড়িতে কখন বোম পড়েছে, গুলি চলেছে। ফলে যে বাচ্চাটা ছোটবেলা থেকে এগুলো শুনেছে, দেখেছে, ওই পরিমণ্ডলে বড় হয়েছে, তার খুব চ্যুতি না হলে অন্য কোনো জায়গায় যাওয়ার থাকে না। কারণ তার ফিলোসফি, তার ছোট থেকে বড় হওয়ার দর্শনের মধ্যে কোথাও না কোথাও বিং পার্টিজান এটা যুক্ত হয়ে যায়। ফলে এটা ঠিক, বহু ছেলেমেয়েরা যারা রাজনীতিতে আসেন তারা পরিবারের ইনফ্লুয়েন্স থেকেও আসেন। সেটা তো ঋতব্রতর ক্ষেত্রেও ঠিক ছিল। ঋতব্রত কেন পাল্টে গেল? সেটার প্রশ্নের উত্তর একমাত্র ঋতব্রত ব্যানার্জি দিতে পারবেন। আমার মনে হয় বামপন্থী রাজনীতি করা পার্টিকুলারলি আজকের দিনে দাঁড়িয়ে খুব কঠিন। ধরো 11 সাল অবধি তো আমরা ক্ষমতাশালী দল, যে কোনো মানুষ যে ক্ষমতার সঙ্গে থাকতে চান, যেমন আজকেও অনেকে যারা তৃণমূল বিজেপির সঙ্গে রয়েছেন, আমি জানি অনেকে তারা আইডিওলজিক্যালি কনভিন্স নন, তৃণমূলের সাথেও কনভিন্স নন, বিজেপির সাথেও কনভিন্স নন, কিন্তু তারা পাওয়ারের যারা ক্ষমতায় থাকবেন তার আশেপাশে থাকতে চান। ফলে সেভাবে বহু মানুষ 34 বছরে আমাদের সঙ্গে থেকেছেন যারা হয়তো বামপন্থী আদর্শতে বিশ্বাস করেন না, বা বামপন্থী আদর্শ মাইকে দাঁড়িয়ে বলা যতটা সহজ, প্রতিদিনের জীবনে সেটা লালন করা, পালন করা, সেই কনভিকশনে পৌঁছতে পারেননি। কিন্তু যেহেতু সরকারে রয়েছে, যেহেতু যে জার্গনগুলো বামপন্থীরা বলে সেটা আয়ত্ত করতে পেরেছে, ফলে তারা আমাদের সঙ্গে ছিলেন। 11-র পরের এই পুরো সময়টা আমাদের জন্য লিটমাস টেস্ট। যারা বামপন্থী আদর্শে নিজেকে নিমজ্জিত করতে পারবেন না, যারা শুধুমাত্র দিন বদলের, সমাজ বদলের নেশায় একেবারেই নেশাগ্রস্ত নয়, তাছাড়া কেউ এই সময় আমাদের পার্টিতে থাকবে না, এটুকু আমরা বুঝে গেছি। আমি তো এরকম অনেককে দেখেছি যাদের আদর্শগত জায়গাটা কি আমি সত্যি জানি না। মানে আমি 24 ঘন্টা বলে একটা টেলিভিশন চ্যানেল, সেই সময় অভিজ্ঞতা ছিলেন তার সম্পাদক। আমি অভিজ্ঞতা আমাকে বলেছিলেন যে পঞ্চায়েত ইলেকশন করতে 2009-এর পঞ্চায়েত ইলেকশনে আমি যাদেরকে তারকার সঙ্গে বলে যে প্রোগ্রামটা হয়েছিল, ওটার সম্ভবত নাম ছিল হচ্ছে সমুদ্র থেকে পাহাড়ে, এরম টাইপের একটা কিছু ছিল। তার মধ্যে পাহাড় খুব একটা ছিল না, যেহেতু দার্জিলিংয়ে পঞ্চায়েত ইলেকশন ছিল না, ওটা জিটিএ হয়ে গেছিল। তো ওইটা করতে গিয়ে আমি যাদেরকে স্টার হিসেবে অভিজ্ঞতা বেছে দিয়েছিলেন, মানে অভিক দত্ত বেছে দিয়েছিলেন, সিপিএম এর একজন নেতা, তিনি যাদেরকে নাম বেছে দিয়েছিলেন তাদের অনেকেই আমি দেখি তারা তৃণমূলের ঘনিষ্ঠ, কেউ বিজেপিরও ঘনিষ্ঠ। আচ্ছা, আমি আলাদা করে নামটা করতে চাইছি না, যেহেতু তাদের সঙ্গে আমার যথেষ্ট পরিচিতি রয়েছে। এই যে লোকে পাল্টে যায়, এই পাল্টে যাওয়াটা দেখতে আমার খুব মজার লাগে। মানে আমার সাংবাদিক হিসেবেও আমি যেহেতু সাংবাদিকতা করেছি, আমার দেখতে খুব মজা লাগে। তো আমি এটা জানি যে খুব ভালো করে, যে তুমি যেটা বললে যে সে সময় যারা তোমাদের হয়ে গলা ফাটাতো ছাত্র রাজনীতিতে, তারা এখন উল্টো দিকে গলা ফাটাতে শুরু করলো। এইগুলো তো হবে। সেই সময়ও কি ফিল্টার থাকবে যদি কোনো কারণে তোমরা ক্ষমতায় ফেরত আসো? একেবারেই তাই। এবং এটা আমি কোনো প্রিজাম্পশন থেকে বলছি না। 34 বছরে যতদিন আমরা ক্ষমতায় ছিলাম, এই যে এখন আমরা দেখি আজকে আমি তৃণমূলের নেতা, কালকে আমি টিকিট পেলাম না, আমি সেই একই সিটে বিজেপির টিকিটে লড়তে পারলাম। কখনোই এত বছরে আমাদের এরকম ঘটনা হয়নি যে তৃণমূল থেকে আসা, বিজেপি থেকে আসা, বা আগে কংগ্রেস থেকে আসা কেউ তারা হঠাৎ করে মানে সিপিএমে এসেছেন এবং নেতা হয়ে গেছেন। আমাদের পার্টিতে ঢোকার যে প্রসেস, সেটা তো খুবই কঠিন ছিল। মানে অনেকে এবং বলেন সেটা এতটাই কঠিন ছিল যে বহু মানুষ আমাদের পার্টিতে আসতেই পারেননি। কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও সেটা জরুরি, কারণ ওই যেটা কনভিকশনের জায়গা, সেটা
কেউ যদি পাস না করতে পারেন, কেউ যদি নিজেকে যোগ্য প্রমাণ না করতে পারেন, তাহলে আমাদের পার্টিতে আমরা তাদের নিই না। ফলে এই বিষয়ে আমি সার্টেন, যদি আগামী দিনে কখনো আমরা ক্ষমতায় আসি, এই যাদের যাদের বিরুদ্ধে এখন আমাদের ক্ষোভ, তাদের জন্য দরজা খোলা থাকবে না। তাদের জন্য দরজা আমাদের পার্টিতে চিরতরে বন্ধ হয়ে গেছে। এবার এরকম বহু মানুষ ধরো আছেন যাদের পার্টির সাথে মেলেনি, ক্ষোভ হয়েছে, অভিমান হয়েছে, 4টে ফেসবুকে পার্টি সম্পর্কে খারাপ কথা লিখে বসে গেছেন, অন্য কোনো রাজনৈতিক দলে যাননি, বা কারুর মনে হয়েছে যে এইটা দিস ইজ নট দ্য কারেক্ট লাইন, পলিটিক্যালি যে লাইনটা আমরা নিচ্ছি, পার্টির সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। এরকম অনেক হতে পারে যারা হয়তো অন্য কোনো বাম দলে চলে গেছেন বা নিজের একটা বামপন্থী দল গঠন করার চেষ্টা করেছেন। সেটা একটা আইডিওলজিক্যাল ডিফারেন্স। আগামী দিনে আমরা যদি ক্ষমতায় আসি বা আগামী দিনে আমরা যদি আরও আমাদের মাঠ ময়দান বড় করার কথা ভাবি, সেখানে আমি বলবো এই মানুষগুলোর কথা শুনতে আমি অনেক বেশি আগ্রহী থাকবো, রাদার দ্যান সামওয়ান যে আমার নেতা ছিলেন, আমার ইম্পর্টেন্ট মুখ ছিলেন, সময় সুযোগ বুঝে অন্য জায়গায় গেছেন, অন্য রাজনৈতিক দলে গেছেন, একদম বিরোধী দল তৃণমূল এবং বিজেপি এইরকম দলগুলোতে গেছেন। তাদের জন্য আমাদের পার্টিতে কখনোই দরজা খোলা থাকবে না। আমরা দেখেছি যে সিপিএম দল মূলত বৃদ্ধ রাজনীতিবিদ, সাদা চুলের লোক, সাদা চুল, সাদা পাজামা পাঞ্জাবি। বুদ্ধবাবুকে যে কারণে শুভ্রতার প্রতিমূর্তি ধরা হতো আর কি। ইদানিংকালে একটা আমি ট্রেন্ড দেখছি, একটা সিপিআইএম তোমাদের পার্টি নতুন তরুণ যুবক যুবতী এদেরকে সামনে ঠেলে দিচ্ছে। যে সেক্ষেত্রে তুমি আছো, শতরূপ আছে, মীনাক্ষী আছে, সৃজন আছে। এই জিনিসটা কেন হচ্ছে? আমার সেটা কিছুটা ন্যাচারাল। একটা তো আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে দিয়ে গেছি পুরো ভারতেই, ফলে ইয়াং ছেলেমেয়েরা সমস্ত জায়গাতেই তারা সংখ্যাধিক্য হয়েছেন। এবং আমার মনে এটা তো পার্টিতে নর্মাল ন্যাচারাল প্রসেস হওয়া উচিত, যে একদম তৃণমূল স্তর থেকে যে ছেলেমেয়েরা রাজনীতি করতে আসছেন তাদেরকে আরও বেশি পার্টির মধ্যে জায়গা করে দেওয়া। এবং আমি শুধু যুবক বলতে শুধু ছাত্র করা যুবক বা যুব ফেডারেশন করা যুবক বলছি না, কৃষক সংগঠনের মধ্যেও যারা কম বয়সী, শ্রমিক সংগঠনের মধ্যেও যারা কম বয়সী, মহিলা সংগঠন, ক্ষেতমজুর সংগঠন, সেই সমস্ত জায়গার কম বয়সী ছেলেমেয়েদের এগিয়ে দেওয়া, মানে সেটা ন্যাচারাল প্রসেস হওয়া উচিত। হতে পারে এর আগে সেটা এত দৃঢ়তার সাথে হয়নি বা এতটা সুইফটলি হয়নি, এখন সেটা হচ্ছে। এটা কি একান্তই ন্যাচারাল না এটা কোনো স্ট্র্যাটেজিগত কারণ আছে? আমার মনে হয় ন্যাচারাল। আরও কেন, এই যে কঠিন সময় রাজনীতি করার জন্য তো এক ধরনের প্যাশন দরকার হয়, মানে একটা রিস্ক টেকিং একটা ব্যাপার দরকার, একটা অ্যাডভেঞ্চারিজম থাকতে হবে, যে আমি জানি যে এখানে আমি জিতবো না, তবুও আমি এখানে লড়ে যাব। সেইটা নতুন ছেলে মেয়েদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে বেশি থাকে। আগামী নির্বাচনেও তোমরা জিতবে না, কিন্তু তবু লড়ে যাবে। জিতবো বলেই তো আমরা নির্বাচনে লড়ছি। যদি আমরা নাও জিতি, তবুও আমাদের প্যাশনের বা আমাদের জেদের বা আমাদের স্পর্ধার কোথাও কোনো ঘাটতি হবে না। এই সময়টার জন্য বোধহয় কোথাও না কোথাও ইয়াং ছেলেমেয়েরা ন্যাচারালি তারা লিডারশিপ পজিশনে এসেছেন, কারণ এই সময় যে রিস্ক টেকিং এবিলিটি দরকার সেটা আমাদের বয়সের কারণেই হয়তো স্বাভাবিকভাবে রয়েছে। যেহেতু তুমি ছাত্র রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলে, আমাদের এই রাজ্যে কত বছর ছাত্র সংসদ নির্বাচন বন্ধ? আমি যদি খুব ভুল না করি 2015 সালের পর থেকে পশ্চিমবঙ্গের বুকে ছাত্র সংসদ নির্বাচন যাদবপুর এবং প্রেসিডেন্সি ছাড়া আর অন্য কোনো জায়গায় হয়নি। এবং যাদবপুরেরও সম্ভবত প্রেসিডেন্সি যাদবপুর দুজনেরই সময়সীমা তাদের পেরিয়ে গেছে, এখন তাদের ইলেকশন হওয়া উচিত। এবং আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই আমরা কোর্টে গেছিলাম, মহামান্য কোর্ট এটা বলেন যে সমস্ত জায়গায় ইমিডিয়েটলি সত্তর স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন করতে হবে। সরকারও তাতে রাজি হয়েছিলেন, ব্রাত্য বসু তাতে আমাদের কথা দিয়েছিলেন। ডিসেম্বর থেকে, মানে ডিসেম্বর চলে এলো, এখনও পর্যন্ত সেটা তারা করেননি। আমি বিশ্বাস করি তারা করতে চান না, কারণ যখনই কোনো জায়গায় এই ডেমোক্রেসির চাষ হয়, গণতন্ত্রের চাষ হয়, পার্টিসিপেটিভ ডেমোক্রেসির মধ্যে আমরা সবাই তার মধ্যে পার্টিসিপেট করি, অংশগ্রহণ করি, আমাদের মনের মধ্যেও তো কিছু ধরনের চেতনা তৈরি হয়। যে ধরনের সরকার 11 সালের পর থেকে চালাচ্ছেন, সেটা পঞ্চায়েত নির্বাচন হতে পারে, মিউনিসিপ্যাল নির্বাচন হতে পারে, কলেজ স্কুলের পরিচালন সমিতি হতে পারে, ডেমোক্রেসির যে বেসিক কথাটা যে একজন ক্ষমতাসীন থাকবেন, একজন বিরোধী পক্ষ থাকবেন, দুজনের মধ্যে লড়াই হবে, কেউ না কেউ জিতবেন, সেই বিরোধী পক্ষের জায়গাটা তারা প্রতিদিন একদম ব্লার করে দিতে চাইছেন, একদম নেই করে দিতে চাইছেন। ফলে কলেজ ইউনিভার্সিটি যদি ইলেকশন হয়, তাহলে আমার মনে হয় ওনাদের এই যে বড় প্রজেক্টটা, এটা গণতন্ত্রবিহীন পশ্চিমবঙ্গ তৈরি করা, সেটা কোথাও না কোথাও কাউন্টার্ড হবে। সেই কারণেই হয়তো তারা করাচ্ছেন না। এই যে ধরো ইউথ জেনারেশনকে দিয়ে সোশ্যাল মিডিয়া, এইটাকে ধরার কোনো স্ট্র্যাটেজি কি সিপিআইএম করছে? আমরা চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়াতে আমাদের যে প্রেজেন্স, এই যে বাংলা বাঁচাও যাত্রা হলো, তা নিয়ে যদি আপনি দেখেন, সেখানে আমরা ভীষণ রকম ইনোভেটিভ সমস্ত কাজ হয়েছে। মানে আমি নিজে ইমপ্রেস ছিলাম, বিভিন্ন অ্যানিমেশন তৈরি হয়েছে, এআই দিয়ে কাজ হয়েছে, আমাদের ইয়াং ছেলেমেয়েরা নিজেরা থেকে তারা রিল বানিয়েছেন, ভিডিও বানিয়েছেন, খুব ট্রেন্ডি গান তার সঙ্গে জুড়ে সেগুলোকে লোকের সামনে নিয়ে আসা হয়েছে।
সেটা একটা স্ট্র্যাটেজি বলবো, অবশ্যই স্ট্র্যাটেজি। কারণ আমরা তো দেখছি সোশ্যাল মিডিয়াকে স্পেশালি বিজেপি, আরএসএস যেভাবে ব্যবহার করছেন, এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যে একদম মিথ্যে কথার চাষ, ফেক নিউজকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষের মধ্যে যে বেসিক ভালোবাসা, সুস্থ সম্পর্কের জায়গাটা, সেইটা একদম আমরা নষ্ট করে ফেলেছি। তাই সোশ্যাল মিডিয়াকে বাদ দিয়ে কোনো কিছু হতে পারে না। কারোর যদি মনে হয় যে বাবা সোশ্যাল মিডিয়াতে একটা খুব এলিট ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে কেন বামপন্থী লোকজন পার্টিসিপেট করবে, অ্যাবসলিউটলি ফলস আন্ডারস্ট্যান্ডিং অফ সোসাইটি। কারণ সোশ্যাল মিডিয়াতে যদি আমরা আমাদের বিরোধী বা কাউন্টার যে ন্যারেশন, সেই সেই প্রতিভাষ্যটা যদি না থাকে, তাহলে আসলেই এই ধরনের মিথ্যে কথার, এই ধরনের বুজরুকির, এই ধরনের ফেক নিউজ, সেগুলো অনেক বেশি ডমিনেট করে যাবে। ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা খুব কংক্রিট, খুব কনসিয়াস এফোর্ট নেওয়া হয়েছে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা আরও বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাই, ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে যাই। খুব মন দিয়ে মামদানির ইলেকশনটা, মানে নিউ ইয়র্ক মেয়র মেয়র ইলেকশনটা যদি লক্ষ্য করা যায়, সেখানে সোশ্যাল মিডিয়া একটা মেজর ভূমিকা পালন করেছে। এইরকম কোনো স্ট্র্যাটেজিক এফোর্ট কি আছে? একটা তো আগে যে মানে যে মিডিয়াম অফ সোশ্যালাইজেশন ছিল না, সেটার তো একটা বদল হয়েছে টেকনোলজি আসার কারণে। আগে কি হতো, আমরা দেখতাম সন্ধ্যাবেলায় পাড়ায় পাড়ায় ছেলেমেয়েরা মাঠে যেত, সেখানে গল্প আড্ডা হতো, কলেজ ফেরত, স্কুল ফেরত ছেলেমেয়েরা কোথাও চা খেত বা খেলার মাঠে আড্ডা মারতো। সেই জায়গাগুলো বদলে গেছে। এখনকার বেশিরভাগ ছেলেমেয়েরা স্কুল যায় না, কলেজ যায় না। বিকালের মাঠের আমাদের যে আকর্ষণ ছিল, যে পাগলামি ছিল, ওদেরকে বোঝানোই যায় না যে বিকালের মাঠ ব্যাপারটা কী। ওরা অনেক বেশি, প্রত্যেকের হাতেই ট্যাব চলে এসছে, মোবাইল ফোন চলে এসছে, ইন্টারনেট চলে এসছে, মা বাবারাও ফোনে ব্যস্ত রয়েছেন, ছেলে মেয়েদের ফোন দিলে আরও সুবিধা, মা মায়ের মতো স্ক্রোল করছে, মেয়ে মেয়ের মতো স্ক্রোল করছেন। ফলে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকটা সময় যে কোনো মানুষ কাটাচ্ছি, এবং সেখানে যা দেখছি আমরা তো কনজিউম করছি। সেখানে কেউ পরোটা বিক্রি করলে সেটাই আমাদের কাছে তখন দেখার জিনিস হয়ে যাচ্ছে। এই কারণেই কি মানে আজকাল দীপশিতা এবং শতরূপকে এত বেশি করে সোশ্যাল মিডিয়া প্রায় পরোটা বিক্রি করার মতো সিপিএম বিক্রি করতে দেখা যায়? না, আমরা এখনো অতটা খারাপ অবস্থা হয়নি। এটা ঠিক, আমরা সিপিএম এর হয়ে কথা বলি। আমাদের যা সোকাল সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স, সেটা আমাদের ব্যক্তি জীবন কম, আমাদের পার্টির কথাই আমরা বেশি বলি। কারণ আমরা মনে করি যে এটা কথা বলার মাধ্যম। আপনি মামদানির কথা বলছিলেন, মামদানির পুরো আমরা যদি ক্যাম্পেইনটা দেখি, পুরোটাই তো সোশ্যাল মিডিয়া নির্ভর, এবং সেটা খুব ইন্টারঅ্যাক্টিভ, খুব ইনোভেটিভ। যে মানুষের সাথে সাধারণত পলিটিশিয়ানরা কথা বলেন না, মামদানি তাদের কাছে পৌঁছে গেছিলেন। আমরা একটা সিরিজ করছি, সাফার বলে আমাদের একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, সেখানেও আমরা যে কথা বলছি, আমরা তাঁত শিল্পীদের কাছে গেছি, তাদের কথা শুনছি। সেখানে আমি খালি আমার রাজনীতির কথা বলছি না, তারা কেন মজুরি পান না, কেন তাদের অসুবিধা, কেন ওই পরিবারের ছেলেমেয়েরা তাঁত শিল্পী হতে চান না, কেন একটা শিল্প বাংলা থেকে হারিয়ে যাচ্ছে, সেই কথা বলার চেষ্টা করছি। মহিলা ক্যাব ড্রাইভার, তিনি প্রতিদিন কি কি হ্যারাসমেন্ট ফেস করেন, কেন গাড়ি চালানোর মতো একটা কঠিন পেশা তাকে বেছে নিতে হলো, এবং তিনি কিভাবে প্রতিদিন লড়াইয়ে জয়ী হচ্ছেন। আমরা সেই কথাগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে তুলে ধরার চেষ্টা করছি। কারণ আমরা মনে করি যদি মানুষ পরোটা বিক্রি দেখতে এতটা পছন্দ করেন, সেই মানুষই সেই রকম আরেকজন শ্রমজীবী মানুষ, তার প্রতিদিনের যন্ত্রণার কথা, লড়াইয়ের কথা, সরকারকে তিনি যা প্রশ্ন করছেন সেইটা জানতেও তিনি অতটাই উৎসুক হবেন, অতটাই তিনি ইন্টারেস্টেড হবেন। আমি বাংলা বাঁচাও যাত্রা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এই যে পুরো জিনিসটা হলো, এই রাহুল গান্ধীর সময় দেখেছিলাম যে ভারত যাত্রার পরে, ভারত জোড়ো যাত্রাতে একটা ইম্প্যাক্ট হয়েছিল। এরকম কোনো ইম্প্যাক্ট কি ভোটের রাজনীতিতে পড়বে? আমার মনে হয় পড়া উচিত। কারণ এবার যদি আপনি আমাদের ফরম্যাট দেখেন, ইউজুয়ালি আমাদের যখন যাত্রা হয় বা যাত্রা হয়, তো প্রথমবার এর আগেও ইনসাফ যাত্রাতে মীনাক্ষীদিরা অনেক লম্বা সময় হেঁটেছিল, এটা তবুও গাড়িতে হাঁটা, বাইক সব মিলিয়ে মিশিয়ে। এবারে আমরা বলেছি কম, শুনেছি অনেক বেশি। যে এলাকার যেটা সমস্যা, যখন ওরা মালদাতে গেছে, মালদার যে ভূতনি চক, যেখানে ওই নদী ভাঙনে বাড়ি চলে গেছে, এবং ওরা যখন গল্প করছে মানে ওদের চোখে জল চলে আসছে, যে প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একটা ত্রিপলের মধ্যে মানুষজন রয়েছে, তাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের টিউবলাইট নেই, তাদের মানে কোনো কিচ্ছু নেই। এই কিছুদিন আগে তারা গিয়ে 5-6টা কম্বল আমাদের কমরেডরা দিয়ে এসেছেন। তো ওখানে ওরা শুধু না নেতা হিসাবে যাননি, শুধু ওখানে ভাষণ দিতে যাননি, ওদের কথাগুলো শুনে সেই কথাগুলো অ্যাম্প্লিফাই করেছেন। যখন মুর্শিদাবাদে এসেছেন, বিড়ি শ্রমিকদের সাথে কথা বলেছেন, পরিযায়ী শ্রমিকদের সাথে কথা বলেছেন, তাঁতিদের সঙ্গে কথা বলেছেন, তাদের কথাগুলো অ্যাম্প্লিফাই করার চেষ্টা করেছেন। ফলে আমরা যেটা করার চেষ্টা করেছি, এটা শুধু আমার রাজনীতির যাত্রা হয়নি, আমার পলিটিক্যাল পার্টির যাত্রা হয়নি, এই পুরো অংশে মানে জনসংযোগ যাত্রা। হ্যাঁ, মানে সাধারণ মানুষের যে কথাগুলো না আমাদের মিডিয়াতে আসছে না। আপনি যদি লাস্ট 2 সপ্তাহের মিডিয়ার ডিবেটের টপিক দেখেন,
সেটা মন্দির, মসজিদ, হুমায়ুন কবির, হিন্দু, মুসলমান, মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীর বাইরে কিচ্ছু নেই। কেন মেসি? হ্যাঁ, মেসি, মানে অবশ্যই মেসি ইম্পর্টেন্ট, মেসিকে অনেক মানুষ দেখতে পাননি, সেটা ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়েও তো বেশি ইম্পর্টেন্ট একটা 11 বছরের বাচ্চা যে স্কুল ছুট হয়ে বার্নিশের দোকানে কাজ করছে, যে মুর্শিদাবাদ নিয়ে এতগুলো পরপর হয়তো ডিবেট হলো, সেই মুর্শিদাবাদেরই একটা 10 বছরের ছেলে সেখানে পরিযায়ী শ্রমিক হচ্ছে, তাই নিয়ে কথা হচ্ছে না। আমাদের যেটা ভিশন ছিল যে পুরো বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়ে আমরা যে কথাগুলো বলছি না, যাদের কথা বলা দরকার, যারা বাংলাকে বাঁচান, যারা বাংলার পরিচিতি, তাদের কথাগুলোকে যদি আমরা একটুখানি সবার কাছে মেন স্ট্রিমে নিয়ে আসতে পারি। এই যে কথাগুলো তোমরা যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছো আমি দেখেছি, আমি আবার এটাও দেখেছি কিছু মানুষ যারা বিজেপি তারা এইগুলোকে শেয়ার করেছে। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে তৃণমূল বারবার বলে রাম এবং বামের একটা সেটিং আছে, এটা কি ওই কারণে? না, রাম বামের যদি সেটিং থাকতো তাহলে তো আর তৃণমূলের নেতারা খাটের তলায় কোটি কোটি টাকা রাখার পরেও সিবিআই থেকে জামিন পেয়ে যেতেন না। অনুব্রত মণ্ডল এই ধরনের কাণ্ড কারখানা আমাদের সবার চোখের সামনে করেও তিনি সিবিআই ইডির হাত থেকে ছাড়া পেতেন না। আসল সেটিং ওখানে রয়েছে। কিন্তু এটা ঘটনা, প্রচুর মানুষ যারা একসময় আমাদের ভোট করতেন, তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের প্রতি ভয়ঙ্কর রাগে অনেকে এই ভুলটা বুঝেছিলেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে টাইট দেব, আগে বিজেপিকে নিয়ে আসি, তারা কেন্দ্রের সরকারে রয়েছে, ওদের হাতে অর্থ রয়েছে, রাষ্ট্রযন্ত্র রয়েছে, এরা বোধহয় তৃণমূলকে একদম এরা সবক শেখাতে পারবে, তারপরে আবার সিপিএমকে নিয়ে আসবো। এবং একথা বহু লোক এসে আমাদের বলেছে যে তোমাদের দিয়ে হবে না, বুঝছো, তোমরা ওইসব মারপিট করতে পারবে না, বিজেপি পারবে, বিজেপি ওদের পিটাক, ওদের পিটি ঠান্ডা করে দিক, তারপর আবার আমরা তোমাকে ভোট দেবো। আমরা সবাই জানি সেটা হয় না। বিজেপি সরকারে আসলে কি হয় ত্রিপুরাতে আমরা চোখের সামনে দেখছি, আমাদের কমরেডরা প্রতিদিন সেখানে ঘরছাড়া হচ্ছেন। কিন্তু এইটা তো একটা খুব পশ্চিমবঙ্গের মানুষ খেয়েছেন, আগে রাম পরে বাম ইত্যাদি ইত্যাদি। ফলে অনেকে বিজেপিকে যারা ভোট করেন তারা বিজেপির রাজনীতিতে কনভিন্স নন। তারা চান না মুসলমান মানুষের উপর আক্রমণ হোক, তারা চান না হিন্দু রাষ্ট্র, তারা চান না আমার দেশে বা আমার রাজ্যে আমি এমন একটা সনাতন ধর্ম তৈরি করি যেখানে আমি মাছ খাবো না, মাংস খাবো না, পাঁঠার মাংস খাবো, সেটা কেউ বাইরে থেকে এসে বলে দেবে, তারা চান না। কিন্তু তৃণমূলের অত্যাচারে তারা এতটাই অতিষ্ঠ যে তৃণমূলকে সরানোর জন্য তারা বিজেপিকে হয়তো ভোট দিচ্ছেন। সেই মানুষ যদি আমাদের কন্টেন্টে রিলেট করতে পারেন, সেই মানুষ যদি আমাদের কাছে ফিরে আসেন, এটাই তো আমাদের জয়। আমরা চাইবো যে মানুষ আমাদের থেকে বিজেপিতে গেছেন বা তৃণমূলে গেছেন, তারা ফিরে আসুন, আমাদের সঙ্গে আসুন। এই ফিরে আসার জিনিসটাই আমি তোমাকে জিজ্ঞেস করছি, যে জিনিসটা একটা সময় বামের ভোট ছিল, মোটামুটি সেই ভোটটাই এখন দেখি আমরা তৃণমূল পাই, মোটামুটি তার আশেপাশে সামান্য একটু বেড়েছে। একটা কংগ্রেসের নিজস্ব ভোট বা যেটা তৃণমূলের ভোট হয়েছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যে মানুষগুলো হয়তো তারা বামের সমর্থক ছিল, তারা বামের ওপর বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে গেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়ে অনেক বিজেপিতে গেছেন, আবার বামের কিছু ভোট বিজেপিতে গেছে। তাহলে সবসময় ক্ষতিটা সিপিএমই সামলে যাচ্ছে কেন? কারণ 11 সালের পর থেকে আমাদের যেটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, তাতে একটা বিপুল পরিবর্তন হয়েছে। 11 সালের আগে বা 11 সালের নির্বাচন যদি আপনার মনে থাকে, ওই ইলেকশনের এজেন্ডা ছিল কৃষি বনাম শিল্প। আমরা যখনই টিভি খুলতাম, শিল্পনীতি কী হওয়া উচিত, জমি অধিগ্রহণ কেমন হওয়া উচিত, কোন জমিতে শিল্প করা উচিত, আদেও ভারী শিল্প করা উচিত না, এই নিয়ে ডিবেট হচ্ছিল। 11 এবং আরও স্পেসিফিক্যালি 14-র পর সেই রাজনৈতিক পরিসরটাই তো বদলে গেছে। এত বেশি পোলারাইজেশন, এত বেশি পরিচিতি নির্ভর ভোট, যে আপনি মতুয়া হলে অমুককে ভোট করবেন, রাজবংশী হলে অমুককে ভোট করবেন, মুসলমানরা হলো দুধেল গাই, অতএব তারা অমুককে ভোট করবেন, হিন্দুদের যদি বাঁচতে হয় তৃণমূলের হাত থেকে, মুসলমানের হাত থেকে, তাহলে বিজেপিকে ভোট করতে হবে। এই যে পরিচিতির সঙ্গে রাজনীতির এইরকম জুড়ে যাওয়া, এটা 11-র আগে ছিল না। 11-র আগের যে বাইনারি ছিল, বাইনারি যদি কেউ বলে ছিল না, সেটা তো ভুল বলা হবে। সেই বাইনারিটা কি? আমরা বলতাম জমিদার জোরদার বনাম খেটে খাওয়া মানুষ। কিছু মানুষ যারা ক্ষমতাসীন, কিছু মানুষ যাদের হাতে জমি আছে, আর তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে খেটে খাওয়া গরিব শ্রমিক কৃষক। তার মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, মতুয়া আছে, রাজবংশী রয়েছে। একটা হরাইজন্টাল সলিডারিটির পরিবর্তে কিন্তু 2011 সালে তো এই শ্রমিক বনাম মানে ক্ষেত মজুর, এটা তো এই ক্ষেত মজুর বনাম জোরদার, এই তফাৎটা তো থাকার কথা না। মানে এরকম কোনো তফাৎ, তার কারণ হচ্ছে তার অনেক দিন আগে সিপিএমই তো আমাদের জমি বন্টন হয়েছে, তাহলেও কি করে তখনও থাকে? কারণ ওই জমিদার জোরদারের যে কনসেপ্ট, সেটা তো শুধু ইকোনমিক নয়। আমি জমির বন্টন করেছি ঠিকই,
কিন্তু তার যে সামাজিক পুঁজি, তার যে সাংস্কৃতিক পুঁজি, সেটার বন্টন তো সম্ভব হয়নি। বা তারপরে যখন আরও আমরা বেশি ক্যাপিটালিজমের দিকে গেছি, আরও বেশি নগর সভ্যতা হয়েছে, সেখানে যে পুঁজিপতি সমাজ এবং যে শ্রমিক সমাজ, সেই বাইনারিটা তো ব্রেক হয়নি। এবং আমরা তো এটা বিশেষ করি আমাদের পার্টি প্রোগ্রামে যা লেখা আছে, আমরা তো এই বাইনারিটাকে বা এই যে কন্ট্রাডিকশনটাকে, এটাকে সলভ করতে চাই না। আমরা চাই এটার দ্বন্দ্ব আরও বেশি সুদৃঢ় হোক, আরও বেশি ইন্টেন্স যদি দ্বন্দ্বটা হয়, তাহলেই আমরা যে ধরনের জনগণতান্ত্রিক বিপ্লবের কথা ভাবি সেটা সম্ভব। ফলে জনগণতান্ত্রিক বিপ্লবের কথা এখনো ভাবা হয়? অ্যাবসলিউটলি, মানে আমি যদি সেটা না ভাবি তাহলে আমার কমিউনিস্ট পার্টি করার, CPIM করার তো কোনো দরকার নেই। আমাদের পার্টি প্রোগ্রামের মূল কথাই, যেটার উপর ভিত্তি করে এই পার্টি, এবং যে কারণে আমি এখন এই পার্টির সভ্য বা সদস্য, সেটা হচ্ছে আমি মনে প্রাণে বিশ্বাস করি জনগণতান্ত্রিক বিপ্লব হবে, আমরা সমাজতান্ত্রিক ভারত, সমাজতান্ত্রিক পশ্চিমবঙ্গ এবং সমাজতান্ত্রিক দুনিয়া ইন সাম ফাইন মর্নিং গঠন করব। সেটা দেখা যাক। মানে 0 থেকে তো কম আসন তোমরা পাবে না, মাইনাসে যাওয়ার তো কোনো চান্স এটা তো নেই। হতে পারে না। এখন তো তুমি বাইনারি বলতে পারবে না। এখন এই মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলতে পারি যে বেস অফ 3, মানে 3টে বেস, এইটা নিয়ে আমরা অঙ্ক করছি। মানে বাইনারির অঙ্ক এখানে ঠিক হচ্ছে না। না। এর আগেই আমরা বলে ফেলেছি যে আমরা শূন্য, অতএব যারা শূন্য আছে তারা ঠিক বেসের মধ্যে এখনো নেই। আচ্ছা, তাহলে তার মানে আমরা বাইনারি, আমরা মেনে নিচ্ছি এটা একটা বাইনারি। থার্ড ফ্রন্ট, হ্যাঁ, এটাকে মানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দুটো সবচেয়ে শক্তিশালী ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক দল, এবং তারা যে ধরনের বাইনারি রাজনীতি করছে, আমরা তার বিকল্প একটা রাজনৈতিক পক্ষ। মানে আমি যদি ওইভাবে দেখি, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তোমরা ধরো ওই 9-এর দশকে, গত শতাব্দীর 9-এর দশকে তোমরা সেন্টারে ছিলে হচ্ছে থার্ড ফ্রন্ট, হ্যাঁ, আর এখানে ছিলে হচ্ছে ফার্স্ট ফ্রন্ট। এখন পরিস্থিতিটা হয়ে গেছে যে তোমরা পশ্চিমবঙ্গে এখন থার্ড ফ্রন্ট, আর তোমরা এখন ফার্স্ট ফ্রন্টের কাছাকাছি নেই। ঠিক। এবার পাশাপাশি তোমার সেটিংয়ের তত্ত্বে যদি আমি আসি, তোমরা বলছো যে তৃণমূল বলছে যে রামবামের সেটিং আছে। তুমি একটু আগেই যেটা বললে সেটা হচ্ছে যে তৃণমূল বিজেপি সেটিং আছে, বিজেমূল সেটিং আছে। বিজেপি বলবে যে তৃণমূল আর সিপিএম এর তো সেটিং আছে, কারণ ওরা তো সেন্টারে ইন্ডিয়া ফ্রন্ট করে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সাধারণ মানুষ কোন দিকে, কেন এবং কিভাবে ভোটটা দেবে, এই কনফিউশনটা কি করে তোমরা দূর করবে? আমরা বলছি যে তৃণমূল বিজেপি একদিকে রয়েছে, তার প্রাথমিক কারণ হচ্ছে তারা যেভাবে রাজনীতিটা করার চেষ্টা করছেন, ওই যে বলছিলাম পরিচিতির রাজনীতি পশ্চিমবঙ্গে কখনো এভাবে ছিল না, এবং এটা খুব কঠিন ব্যাপার। ধরুন পশ্চিমবঙ্গ, যেখানে পার্টিশনের পর এত সংখ্যক হিন্দু শরণার্থী মানুষ এসেছেন, আমার নিজের পরিবার রিফিউজি পরিবার, বাঙাল বলি আমরা আমাদের, তো সেই জন্য তুমি পিটাচ্ছে বললে না? সাধারণত হতে পারে এখানকার লোকেরা বলে পেটাচ্ছে। হ্যাঁ, আমি পিটাচ্ছে বলতে পারি। আমার কথায় অনেক ধরনের, যাই হোক, আমার একদম কলোনিতে বড় হওয়া, তো ওই ভাষা, মানে যেটা আমার মাতৃভাষা, তার এখনো অনেক রূপরস গন্ধ আমার কথায়, এইখানে যে ভাষা আমরা বলি সেই ভাষায় লেগে আছে। তো ওই যে মানুষগুলো এলো, তাদের মধ্যে তো সাম্প্রদায়িক হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি ছিল। তারা যদি পরিচিতির ভিত্তিতে রাজনীতি করতে চাইতেন, তারা RSS এর সবচেয়ে বড় বা বিজেপির সবচেয়ে বড় ফুট সোলজার হতে পারতেন, কিন্তু হননি। তার প্রাইমারি কারণ, সেই সময় যারা বামপন্থী আন্দোলনের ছিলেন, তারা এই হিন্দু শরণার্থী মানুষগুলো, এই হিন্দু সর্বহারা মানুষগুলো, তাদের পরিচিতির রাজনীতির পরিবর্তে তাদের শ্রেণীর রাজনীতিটাকে জোরদার করতে পেরেছিলেন। তাদের জমির কথা, তাদের পাট্টা, তাদের চাকরি, তাদের নাগরিকত্ব। ফলে একটা একদমই যারা ভীষণ সাম্প্রদায়িক হতে পারতেন এমন একটা শক্তিকে তারা প্রগতিশীল রাজনীতির পথে নিয়ে আসতে পেরেছিলেন। এখন যেটা সমস্যা হয়েছে, মমতা ব্যানার্জি 11 সালের পর থেকেই এই যে পরিচিতি নিয়ে রাজনীতি করেছেন, এতে বিভিন্ন ধরনের পরিচিতি ইভোক হয়েছে। আজকে যদি কেউ আমার পরিবারের লোকজনকে বা আমাদের মতো পরিবারের লোকজনকে এসে বলে, এই যে কথা আমাদের বারবার শুনতে হয়, যে বাংলাদেশ থেকে তোমরা পালিয়ে এলে কেন, কাদের অত্যাচারে পালিয়ে এসেছো, যদি আমি 50 বার এই কথাটা শুনি, 51 বারে গিয়ে আমার মাথায় এটা হিট করবেই। আচ্ছা, ঠিকই তো, ওপার বাংলায় মুসলিমরা জনসংখ্যা বেশি ছিল, তারা এখানে সংখ্যাগুরু ছিলেন, তাদের আক্রমণই আমাদের এপার বাংলায় আসতে হয়েছে। ফলে এই যে একটা রাজনীতির মধ্যে সাম্প্রদায়িকতা চলে এলো, ধর্ম চলে এলো, বিশ্বাস চলে এলো, এইটা বাংলার রাজনীতির জন্য বা সার্বিকভাবে ভারতের রাজনীতির জন্য খুব গন্ডগোলের। এবং তৃণমূল বিজেপি দুজনেই এই রাজনীতিটাকে ইন্ধন দিয়েছেন। এই যে মমতা ব্যানার্জি গিয়ে বলছেন জগন্নাথ মন্দির বানালেন, কোনো প্রয়োজন ছিল না। পশ্চিমবঙ্গের মানুষ
যাদের যেখানে যেরকম দরকার হয়েছে তারা মন্দির বানিয়েছেন, তার জন্য সরকারের ওপর তারা কখনো ডিপেন্ডেন্ট ছিলেন না। সরকারি টাকায় মন্দির বানানোর দরকার ছিল না। মমতা ব্যানার্জি বলে আসছেন উনি মালদাতে মহাকাল মন্দির বানাবেন, ফলে উনি পরিসরটা তৈরি করছেন। হুমায়ুন কবির আজকে বলতেই পারেন, খুব রাইটফুলি বলতে পারেন, সরকার যদি সরকারের টাকায় মন্দির বানায়, আমি জনগণের টাকায় মসজিদ বানাবো না কেন? অথচ মুর্শিদাবাদে এই মুহূর্তে কি প্রয়োজন বেশি? মসজিদ প্রয়োজন বেশি, হাসপাতাল প্রয়োজন বেশি, কর্মসংস্থান প্রয়োজন বেশি। এই যে আমার কোনটা প্রয়োজন, তার পরিবর্তে এই যে মন্দির, মসজিদ, তৃণমূল, বিজেপি দুজনে মিলে পশ্চিমবঙ্গে নিয়ে এলেন, আমরা এটার বিরুদ্ধে। সেই কারণে আমরা তৃতীয় শক্তি, সেই কারণে আমরা একটা একদম বিকল্পের কথা বলছি, এবং সেই কারণেই হয়তো আমাদের লড়াইটা এতটাই কঠিন। কারণ যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষমতায় রয়েছেন, সরকারে রয়েছেন, তারা দুজনে মিলেই এই রাজনীতি, এই পরিচিতির রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি তাতে ধুয়ো দিচ্ছেন। সিপিআইএম বা লেফট, সেই অর্থে লেফট একটা দীর্ঘ সময় ধরে, থার্ড ফ্রন্টই হোক বা যাই হোক, ভারতের সেন্টারে একটা মেজর রোল প্লে করেছে। পাওয়ারে থাকুক কি না থাকুক, একটা সময় লেফটের কার্যকলাপ, লেফটের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে মনে হতো যে তারা দিক নির্দেশ করতে পারে কোথাও না কোথাও, অ্যাটলিস্ট বিবেকের কাজটা করতে পারে পার্লামেন্টে। ঠিক। এই যে ইলেকশনে হারতে হারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে হারার পরে, ত্রিপুরায় হারার পরে, সেই পরিস্থিতিটা তো আর নেই। এই জায়গাটাকে তোমরা কিভাবে টোটালি রিকভার করবে? এক তো এটা কঠিন, কারণ যে পজিশনটা আমাদের সেন্ট্রাল রাজনীতিতে ছিল, তার একটা বড় কারণ ছিল যে পশ্চিমবঙ্গে আমরা এতগুলো বছর ধরে ক্ষমতায় রয়েছি, সরকারে রয়েছি। ক্ষমতায় কথাটা ভুল, আমাকে এর আগেও একজন কারেক্ট করেছেন। আমরা সরকারে ছিলাম এবং এমএলএ, এমপি সমস্তটা মিলিয়ে আমরা একটা বার্গেন করার জায়গায় ছিলাম। এখন যেহেতু আমরা রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে অনেকটা দুর্বল হয়ে গেছি, ফলে আমাদের বার্গেনিং পাওয়ার অল ইন্ডিয়াতেও কমেছে। সীতারাম ইয়েচুরি যখন ছিলেন, ওনার একটা ব্যক্তিগত ক্যারিশমা ছিল, যেভাবে উনি বাকি রাজনৈতিক দলের সাথে মিশতে পারতেন, ওনার যে প্রজ্ঞা, সেটাতে বহু মানুষ, আমরা ক্ষমতায় নেই, আমাদের রাজনৈতিক ক্ষমতা না থাকা সত্ত্বেও সীতারাম ইয়েচুরি কি বলছেন সেটা ইম্পর্টেন্ট হতো। যত উনি বেঁচে ছিলেন সেটা হয়েছিল। সেই জায়গাটা যদি আমাদের রিভাইভ করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গকে রিভাইভ করা ছাড়া আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই। আনটিল অ্যান্ড আনলেস আমরা পশ্চিমবঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি হতে পারছি, সেটা না হওয়া অবধি কোনোভাবেই আমাদের পক্ষে সেন্ট্রালে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করা সেটা সম্ভব হবে না। কতটা তোমার? আমি যদি জ্যোতিষী হতাম, হাত দেখতে পারতাম, আমি অবশ্যই বলে দিতাম। কিন্তু আসলে তো মানুষ ইতিহাস রচনা করেন, জ্যোতিবাবু শিখিয়ে গেছেন, মানুষের প্রতি আমাদের ভরসা রাখতে হবে। এটা ঘটনা যে 34 বছর ধরে তারা যেভাবে আমাদেরকে ভরসা করেছেন, এইরকম ইনস্ট্যান্স তো ভূভারতে খুব নেই, যে লাগাতার এতগুলো বছর একটা কমিউনিস্ট সরকার, তারা মানুষের জনসমর্থনে নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে এসেছেন। ফলে যে মানুষগুলো আমাকে এতদিন ভরসা করলেন, আমি হঠাৎ করে তো সেই মানুষগুলোকে একেবারে চোর, চিটিংবাজ, আমাদের সঙ্গে খুব তারা বিট্রে করেছেন কথা বলতে পারি না। মানুষ মনে করতে পারে যে হতেই তো পারে 34 বছর থাকার পর তাদের যা যা মনে হয়েছিল, আমাদের যা যা করা উচিত, তারা মনে করেছিল অনেক কিছু করতে পারিনি। এটাও ঠিক, আমরাও মনে করি বিভিন্ন সময় এমন লোকজন আমাদের পার্টিতে এসেছিলেন যাদের কার্যকলাপ একেবারেই কমিউনিস্ট সুলভ হয়নি, এবং মানুষ মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন, দুঃখ পেয়েছেন এবং একটা সময়ের পর সরে গেছেন। যে কোনো পরিবর্তনের প্রাথমিক শর্ত হচ্ছে আগে নিজের ভুলগুলোকে মেনে নেওয়া। আমি যদি এই স্ট্যান্ড পয়েন্ট থেকেই শুরু করি যে আমি সব ঠিক ছিলাম, মানুষ হঠাৎ করে এসে আমাদের বিরুদ্ধে চলে গেছে, সেটা ভুল হবে। আমাদের কি গন্ডগোল হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি, সেগুলোকে ঠিক করার চেষ্টা হচ্ছে। আপনি দেখবেন বিগত দিনে বিভিন্ন সময় আমার পার্টি কমরেডের বিরুদ্ধে আসা বিভিন্ন রকম অভিযোগে যেভাবে পার্টি রেসপন্ড করেছে, যেভাবে পার্টি অ্যাকশন নিয়েছে, অন্য কোনো পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে তা হয়নি। সেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের ঘটনা হতে পারে, অর্থনৈতিক কোনো কারচুপি, সমস্ত কিছুতে পার্টি হ্যাড বিন ভেরি আপফ্রন্ট, যে আমরা কোথাও কোনো কম্প্রোমাইজে যাব না। তার জন্য যদি আরও কদিন আমাদের সময় লাগতে পারে। তো ওই আর কি, মানুষের কাছে ফিরে যাওয়া। মানুষ, এটাও তো ঠিক, মানুষ যে খুব ভালো আছেন পশ্চিমবঙ্গে তাও তো নয়। এই যে 26,000 ছেলেমেয়ের চাকরি গেল, এত ছেলেমেয়ে প্রতিদিন বাংলা থেকে পরিযায়ী হচ্ছে, এবং পরিযায়ী হচ্ছেন মানে শুধু ব্লু কলার জব না। আমার ব্যাচমেট যারা আমার সঙ্গে স্কুলে পড়তেন, কলেজে পড়তেন, 80% অফ দেম তারা আর পশ্চিমবঙ্গে নেই। কালকেই আমার 2 বন্ধু যারা আমার বাড়িতে এসেছেন, তারাও ডক্টরেট করেছেন, আমরা একসাথে আর কি আমাদের 3 জনের ডক্টরেট সেলিব্রেট করছিলাম। তো তার মধ্যে একটি মেয়ে, সে এখন ইউকেতে রয়েছে, আরেকজন মেয়ে সে এখন ব্যাঙ্গালোরে রয়েছে। এরা সবাই তো বাংলার মেধা, এরা সবাই বাংলার স্কুল কলেজ থেকেই পড়েছেন, বাংলা মিডিয়াম স্কুল থেকেই পড়েছেন। এরা খুব আনন্দে যে বাংলা ছেড়ে গেছেন এমন নয়, যেতে বাধ্য হয়েছেন। এই দুঃখ, এই যন্ত্রণা, এইগুলোও তো সত্যি, যার উত্তর তৃণমূল বা বিজেপি কারোর কাছে নেই। আমরা চেষ্টা করেছিলাম, আমাদের একটা ভিশন ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য যখন বলছেন যে আমরা যদি শিল্পনীতি এখন প্রয়োগ না করি, আর 5-7 বছরের পর আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবেন,
উনি তো সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন, আজকে সেটা তো সঠিক প্রমাণিত হচ্ছে। তৃণমূল বিজেপির দুজনেরই এই ভিশনটা নেই, এবং সাধারণ মানুষ তারা কিছু একটা আঁকড়ে ধরতে চাইছেন। এবার সেটা আমাদের দায়িত্ব, আমরা কতটা নিজেদের প্রমাণ করতে পারবো, কতটা তারা আমাদের ভরসা করতে পারবেন। আমাদের নির্বাচনের সময় আমরা এটা শুনি খুবই, তারা সবাই বলে তোমরা খুব ভালো, তোমাদের খুবই আমরা ভালোবাসি, তুমি খুব ব্রাইট, কি সুন্দর তোমরা সব কথা বলো, কিন্তু তোমরা কি পারবে? তোমরা কি তৃণমূলের সাথে লড়তে পারবে? ওই পারবে থেকে পারবে ফুল স্টপ পর্যন্ত মানে তার মানে জার্নিটা আমাদের যে করতে হবে। জায়গাটা দাঁড়িয়েছে সেটা তুমি যেটা বলতে চাইছো সেটা খুব পরিষ্কার বাংলা করে অর্থ করলে যেটা দাঁড়ায় যে সেটা হচ্ছে ওই দুটো দলের ভিশন নেই, কিন্তু তারা পারছে, তোমাদের ভিশন আছে, কিন্তু তোমরা সেই ক্ষমতাটা সেই ভিশনটাকে তোমাদেরকে ইমপ্লিমেন্ট আমরা করতে পারছি না, ইমপ্লিমেন্টটা করতে পারছো না, কারণ তোমরা ওই পারবে বলে এই ট্রাস্টটা জনগণ তার কারণ একটা বার্ডেন রয়েছে যে 34 বছরের ক্ষমতায় থাকার যেরকম 34 বছরটা তোমাদের বার্ডেন। 34 বছরের ভুলগুলো তো অবশ্যই আমাদের বার্ডেন। 34 বছরে ঠিকগুলো আমাদের কনফিডেন্স, আমাদের বিশ্বাসের জায়গা, যে বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা মানুষের কাছে ভোট চাইছি। যদি 34 বছর একেবারেই বার্ডেন হতো, আমরা তো একটা আলাদা পার্টি করে ফেলতে পারতাম, আমরা ডিসঅ্যাসোসিয়েট করতাম। 34 বছরে কি হয়েছে আমরা জানি না, আমরা তা করছি না। আমরা 34 বছরকে ওন আপ করছি। 34 বছরের যে ভুলগুলো, সেই ভুলগুলো আমাদের বার্ডেন। কি ভুল হয়েছিল 34 বছরে? এক তো কিছু সময় পর, স্পেশালি 90-এর শেষের দিক থেকে, পার্টি এবং সরকার, পার্টি এবং স্টেট, এই দুটোর মধ্যে না খুব ডিস্টিংশন ছিল না। আমার মনে আছে শুরুর দিকে প্রমোদ দাশগুপ্তরা বলতেন যে কমিউনিস্টরা যখন এরকমই একটা বুর্জোয়া কাঠামোতে প্রবেশ করে, তার তো চারদিকে কাদা, কর্দমাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তার হাতে একটা ওই জল ভরা আইডিওলজির বালতি থাকতে হবে, আদর্শবোধের বালতি থাকতে হবে, যাতে কাঁদা লাগলেও সেটা ধুয়ে নেওয়া যায়। আমার মনে হয় কিছু সময় পর সেই বালতির জলটা একটু কমে গেছিল। এটা তাহলে কিন্তু একটা অদ্ভুত জায়গায় যাচ্ছে। মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি, প্রমোদ বাবু, তারপরে সরোজ বাবু, তারপরে হচ্ছে শৈলেন দাশগুপ্ত, এটার পরের একটা দীর্ঘ সময়, যে সময়টাকে তুমি ইন্ডিকেট করছো সেটা হচ্ছে অনিল বিশ্বাস। তার মানে এইটা পার্টির দিক থেকে অনেকটা দায় অনিল বিশ্বাসের উপর পড়ে। আমরা তো আসলে ব্যক্তিকে, মানে যদি আমার পার্টি যখন জিতেওছে, তখনও যেটা যেমন শুধুমাত্র অনিল বিশ্বাস বা জ্যোতিবাবুর কৃতিত্ব হয়নি, ঠিক তেমন যদি কোনো ফেলিওর হয়, সেটাও কোনো নির্দিষ্ট একজন ব্যক্তির নয়। আসলে দুটো জিনিস হয়েছে। এক তো আমরা বহুদিন ক্ষমতায় থেকেছি, এই যে গভর্নমেন্ট অর স্টেট অ্যাজ আ সিট অফ স্ট্রাগল, সেইখানে তো একটু গড়িমসি হয়ে গেছিলো, এক নম্বর। দ্বিতীয়, 90-এর পরবর্তীকালে তো একটা ফিলোসফিক্যাল চেঞ্জ, একটা ইকোনমিক চেঞ্জ আমাদের মধ্যে হয়েছে, সমাজের মধ্যেই হয়েছে, যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, সোভিয়েত রাশিয়ার ভেঙে পড়া। তো 90-এর আগে অবধি যে ছেলেমেয়েরা, আমার মায়েরা যখন রাজনীতি করতে আসছেন, তারা সোভিয়েতকে দেখে রাজনীতি করতে আসছেন, যে কি বিকল্প, আমরা কিসের জন্য আসছি, সোভিয়েত বানাতে হবে। 90-এর পরবর্তীকালে যারা জন্মেছেন বা আমরা যারা রাজনীতিতে এসেছি, আমাদের তো সেইটা নেই, বরং আমাদের বড় হওয়ার মধ্যেই এলপিজির প্রভাব প্রচণ্ড রকম। ফলে যে মানুষ, মানে পার্টি তো এটা অ্যাবস্ট্রাক্ট নয়, পার্টিতে যে ধরনের মানুষ আসছেন, তাদের সাবজেক্টিভিটি কালেকটিভলি একটা অবজেক্টিভিটি তৈরি করছে। ফলে যেহেতু মানুষগুলো বদলে গেছে, মানুষরা যে ইকোনমিক্সে, যে সমাজে পরিচালনা করছেন, সেইটা বদলে গেছে, তার প্রভাব পড়েছে। ফলে যে ডিস্টিংশনটা আগে ছিল, যে এটা আমার পার্টি, আমি মানে সরকারে যাচ্ছি তার কারণ আমি একটুখানি ইজ করতে চাই গরিব মানুষের কাজ, আমি আলটিমেটলি বুঝি যে আমি সরকারের থেকে আলটিমেটলি ক্যাপিটালিজমকে হারাতে পারবো না, তার জন্য আমার জনগণতান্ত্রিক বিপ্লবের প্রয়োজন, সেই জায়গাটা ব্লার করে গেছিলো। সেইটা প্রথম বড় সমস্যা, যেটা আইডিওলজিক্যাল সমস্যা। দ্বিতীয়, যেটা আমি বলছিলাম, যে বহু মানুষ ক্ষমতায় থাকার কারণে তারা আমাদের কাছাকাছি এসেছেন, এবং সেই কারণেই আমাদের স্টেটের প্রতি মানে ডিপেন্ডেন্সি বড্ড বেশি হয়ে গেছে। আগে যে কাজটা আমরা কোথাও কোনো অন্যায় হলে, যে কাজটা পাড়ার মানুষ, গ্রামের মানুষ লাঠি সোটা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রেজিস্ট করতো, কিছুদিন পর সরকারে থাকার পর সেই রেজিস্ট্যান্সের জন্যই আমরা পুলিশের ফোনের ওপর নির্ভরশীল হয়ে গেছি, যে আমি ওখানকার ওসিকে বলে দিচ্ছি, ওটা দেখে নেবে। সো রাদার দ্যান ইউনাইটিং পিপল, মানুষকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে স্টেটের প্রতি আমাদের প্রচণ্ড রকম ডিপেন্ডেন্সি হয়ে গেছিলো, যেটা 11 সালের পর হঠাৎ করে একটা শক পিরিয়ড, মানে পার্টির ওই সময় নেতারা তারা বুঝতেই পারছিলেন না হাউ টু অপারেট, কারণ তারা কেউ বিরোধী রাজনীতি করেননি 34 বছর একটা লম্বা সময়। এই দুটো মেজর ফিলোসফিক্যাল বা দার্শনিক ভুল আমি বলতে পারি। আসলে আমি বলবো যে ওই সময় একটা স্লোগানের ওপর ভোটটা হয়েছে, পরিবর্তন চাই। একটা হচ্ছে পরিবর্তন চাই, আর তার আগে 2009 ওই পঞ্চায়েত নির্বাচনের 8 কি 9-তে যে পঞ্চায়েত নির্বাচনটা হয়েছিল, যেখানে প্রথম একটা ধাক্কা লেফট ফ্রন্ট খেয়েছিল, সেইটাতে যে স্লোগানটা উঠেছিল সেটা হচ্ছে চুপচাপ ফুলে ছাপ, সাইলেন্ট রেভলিউশন। হ্যাঁ, চুপচাপ ফুলে ছাপ। এবার এই ঘটনাটার পরে আমরা 2021-এ নাকি 24-এ দেখলাম
বাংলা বাংলার মেয়েকেই চায়, 24-এ এই ধরনের কোনো স্লোগান সিপিএম করে না কেন? এই যে আমরা এখন স্লোগান দিয়েছি বাংলা বাঁচাও, এবং যখন আমরা বাংলা বাঁচাওয়ের কথা বলছি, আমরা তো শুধু মানে পার্টি বাঁচাও বলছি না, আমরা সিপিএম বাঁচাও বলছি না। বাংলা বাঁচাওকে ডিফাইন করতে গিয়ে আমরা বাংলার সাধারণ মানুষের কথা বলছি, গরিব মানুষের কথা বলছি, শ্রমজীবী মানুষের কথা বলছি, বিপন্ন মানুষের কথা বলছি, জল জঙ্গল জমিনের কথা বলছি। তাই বাংলা নিজের মেয়েকেই চায়, বাংলা তো চাইলো, কিন্তু বাংলা নিজের মেয়েকে চেয়ে কি আসলে বাংলাকে সুরক্ষিত রাখতে পারলো? তিলোত্তমার ঘটনা থেকে শুরু করে একটার পর একটা ঘটনা, তো তার বিপরীতেই তো এই স্লোগান। তুমি কি নিজেকে খুব অরক্ষিত বা মানে ঠিক সুরক্ষা পাচ্ছ না এরকম তোমার কখনো মনে হয়? আমি 2011 সালে যখন কলকাতায় থাকতাম, বা 2010 থেকে তার আমি 3টে বছর যখন কলেজে পড়েছি, এবং আজকে আমি যখন কলকাতায় বেরোই বা বাংলাতে থাকি, আমি এটা ফিল করি আমি আগের মতো সেফ ফিল করি না। আমি তো তার মাঝে অনেকটা বছর দিল্লিতেও থেকেছি, দিল্লিতে একটা ভয়ঙ্কর রকমই আনসেফ মনে হতো, তখন মনে হতো কলকাতা অনেক বেটার। কিন্তু আমি যখন এখানে আসি, আমি যখন আমার স্মৃতির সঙ্গে আমার নিজেকে কম্পেয়ার করছি, আমি এটা ফিল করি যে বাংলার রাস্তাঘাট, বাংলার মানুষ, তারা যেরকমটা ছিলেন তারা এখন সেরকমটা নেই। সাংস্কৃতিকভাবে, কালচারালি আমরা অনেকটা অন্যরকম হয়ে গেছি। এই মুহূর্তে জাস্ট কিছুদিন আগের যে সার্ভে, তাতে দেখা গেল যে ভারতের সেফেস্ট শহর এখনো কলকাতা। ঘটনা ঘটছে এরকম একটা দুটো, এরকম এগুলো আমরা জানি, একটা দুটো কেন, হয়তো আরো বেশি ঘটছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে সেফেস্ট শহর কলকাতা পাচ্ছে। আমি তো এটা আমার পার্টিজান না হয়, আমার একটা বায়াসনেস আছে। আপনি এমন যে কোনো মেয়ে, যে মেয়ে মুম্বাইতে থেকেছে, ব্যাঙ্গালোরে থেকেছে, দিল্লিতে থেকেছে এবং কলকাতায় থেকেছে, তাকে আপনি প্রশ্ন করুন যে এই 4টে শহরের মধ্যে কোন শহরটা তার সবচেয়ে সেফ মনে হয়েছে, আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি সে কলকাতার কথা বলবে না। মুম্বাইতে যে মেয়েটা রাত্রি 11টার সময় 12টার সময় নিশ্চিন্তে রাস্তায় হাঁটতে পারে, ব্যাঙ্গালোরে যে মেয়েটা রাত্রি 10টা 11টা 12টার সময় তার কাজের জায়গা থেকে ফিরতে পারে, পশ্চিমবঙ্গে সে সেটা ফিরতে পারে না। পারে না, দিল্লিতে পারে না। আমি একদম প্রথমেই মেনে নিলাম দিল্লিতে পারে না। তার কারণ হচ্ছে দিল্লির যে কম্পোজিশন, যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফিটা তো একদমই, তার যদি আমরা আশেপাশটা দেখি বা এনসিআর যদি আমরা দেখি, সেখানে যে ধরনের মানুষ বসবাস করেন, তাদের যে ধরনের সংস্কৃতি, যে ধরনের ফিউডালিজম তারা প্রতিদিন নিজেদের জীবনে প্র্যাকটিস করে, তারা তো মেয়েদের এখনও সেকেন্ডারি সিটিজেন হিসেবেই দেখেন। ফলে সেখানে তারা মেয়েদেরকে খুব সেফ ফিল করে, মানে তো আশা করাই অনুচিত। কিন্তু পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি আর দিল্লির ডেমোগ্রাফি তো এক নয়। পশ্চিমবঙ্গ তো সেই মাটি, বা বাংলা তো সেই মাটি যেখানে কোন সময় ইলামিত্র প্রীতিলতা ওয়াদ্দেদাররা জন্মেছেন, রোকেয়া যে সময় স্কুল তৈরি করছেন, তখন সারা ভারতে মেয়েদের জন্য পড়ার কোথাও স্কুল নেই। বাংলা তো সেই মাটি যেখানে রাজা রামমোহন রায়রা ওই সময় সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলছেন, বিদ্যাসাগর বিধবা বিবাহ দিচ্ছেন। ফলে পশ্চিমবঙ্গের যে লেগাসি, যে সাংস্কৃতিক ঐতিহ্য, তার সঙ্গে তো আমি দিল্লিকে কম্পেয়ার করবোই কেন? এবং ওই লেগাসির কারণেই কিন্তু কলকাতা সেফ ছিল, কলকাতা ইনফ্রাস্ট্রাকচারের কারণে সেফ ছিল না, যে আমাদের খুব অনেক লাইট আছে, অনেক বড় বড় রাস্তা আছে, তাই আমরা সেফ। ওই রকমভাবে আমরা সেফ ছিলাম না। আমরা মহিলাদের যেভাবে দেখতে অভ্যস্ত ছিলাম, সেই কারণে মেয়েরা এখানে নিরাপদ মনে করতেন। এখন যেটা সমস্যা হয়েছে, সেই সমস্যাটা হচ্ছে মেয়েদের আমরা যেভাবে দেখছি। তুমি বলতেই পারো যে পশ্চিমবঙ্গে প্রথম একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, ফলে তার আমলে তো আরও মানুষের সেফ বোধ করা উচিত। কিন্তু সেই মহিলা মুখ্যমন্ত্রী যখন মহাকরণে দাঁড়িয়ে বলেন সুজেট জর্ডনের ঘটনার পর যে ওটা একটা সাজানো ঘটনা, একটি মেয়ে গ্যাংরেপড হয়েছেন, সেটা সাজানো ঘটনা, তার দলেরই মন্ত্রী কাকলি ঘোষদস্তের যখন বলেন ওটা একটা ক্লায়েন্ট আর যিনি দেহ ব্যবসায়ী তার মধ্যেকার ঝামেলা, অ্যাজ ইফ তিনি যদি যৌনকর্মী হন তার রেপ হতে পারে না, বা একজন যৌনকর্মীর যদি ধর্ষণ হয় তিনি তার বিচার চাইতে পারেন না। মমতা ব্যানার্জি যখন মাইকে দাঁড়িয়ে বলছেন, কামদুনির ঘটনায় যেভাবে রিয়াক্ট করলেন, কাকদ্বীপের ঘটনায় যেভাবে বললেন, 11 বছরের মেয়ের গণধর্ষণ খুনের পর যে মেয়েটির কোথাও লাভ অ্যাফেয়ার ছিল কি, মেয়েটা কি প্রেগনেন্ট হয়ে গেছিল, তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিচে একজন মহিলা, তিনি যখন এরকম ভিকটিম ব্লেমিংয়ে জড়িত হন, তিনি যখন এরকম অ্যাপোলজিয়া নামান, সেখানে যাদের মনের মধ্যে এই ধরনের মানসিক বিকৃতি রয়েছে, তারা তো বোঝেন যে আমার রাষ্ট্রের সবচেয়ে উঁচু যে মাথাটা, সে কোথাও না কোথাও আমার অপরাধগুলোকে ঢাকার জন্যই বসে আছেন। সেখান থেকেই তো এই ইম্পিউনিটি তৈরি হয়। এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা, সেখানে ওই ছেলেটি বলছে যে এই ঘটনাও আগেও ঘটিয়েছে, এরকম বহু মেয়ের সঙ্গে ও রেপ করে তার ভিডিও করেছে, এইবার এই মেয়েটি গিয়ে কমপ্লেন করবে এটাও ভাবতে পারেনি। মানে দ্য সেন্স অফ ইম্পিউনিটি, যে আমি যদি তৃণমূলের নেতা হই, আমি আমার কলেজের মেয়েদের ধর্ষণ করব, কেউ তাকে গিয়ে বলবে না। এই ইম্পিউনিটি সরকার যদি প্রদান না করে তাহলে আসে না। পশ্চিমবঙ্গে হয়েছে কারণ সরকার এই ইম্পিউনিটি তৃণমূলের আশেপাশের লোককে দিয়েছে। এই এক্সপ্লেনেশনটা আমি বুঝলাম, মানে এই এক্সপ্লেনেশনটা ভোটে কতদূর কি হবে আমি জানি না, কেননা
সেটা তো মানে রেজাল্ট যখন বেরোবে তখন আমরা দেখতে পাবো। আমি পাশাপাশি তোমাকে একটু অন্য জায়গায় বলি, তুমি স্কুল করেছো কোথায়? বালিতে, ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ, বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম। তারপর তুমি নিশ্চয় আশুতোষ কলেজ। আশুতোষ কলেজে তুমি এসএফআই করেছো। এবং কলেজে পড়ার সময় লোকের একটা প্রেম টেমের একটা ব্যাপার থাকে, সেরকম কিছু হয়নি? হ্যাঁ হয়েছে। হয়েছে। আচ্ছা, তারপর তুমি জেএনইউতে চলে গেলে, সেখানে হয়েছিল এরকম কিছু? হ্যাঁ সেটা হয়েছে। হয়েছে, নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি এই যে বললে যে পলিটিক্সে মানে তুমি একদম ফুল টাইম পলিটিক্সে আসতে চাওনি, মানে নিজেকে ব্যক্তিগতভাবে ব্যক্তি জায়গাটাকে তুমি রাখতে চাও, তা সত্ত্বেও তুমি এসেছো, তো এই প্রেমে তোমার অসুবিধে হবে না? হয়েছে তো, মানে আমি যখন ছোটবেলায় বলছি যে আমি রাজনীতি করতে চাই না, তার কারণ তখন ঠাকুরদা এমএলএ, এবং এটা প্রচণ্ড সার্ভিলেন্সের জায়গা। মানে আমি কলেজে প্রেম করেছি ঠিকই, কিন্তু আমার তো স্কুলেও 11-12 একটু প্রেম করার ইচ্ছা মন ছিল। কিন্তু ধরা গেল আমি আমার বন্ধুর সঙ্গে কোথাও একটা হেঁটে গেছি, হয়তো একটু গল্প ওই আড্ডাই মেরেছি, তার 10 মিনিটের মধ্যে সেই খবর বাড়িতে চলে এসেছে যে ওকে অমুক জায়গায় দেখা গেছিল। তখন খুব রাগ হয়েছে যে এদের কপালের, এরা এমএলএ হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে, আমি কোথাও একটুখানি প্রাণ ভরে যেতে পারছি না। বা ইন জেনারেল মা বাবা আমার সঙ্গে সময় কাটাতে পারতেন না যেভাবে আমি বাকি আমার বন্ধুদের দেখতাম। ফলে আমার রাজনীতির প্রতি একটা মানে অনীহা ছিল আর কি। এবং এটাও ঠিক যে আমরা যখন রাজনীতিতে আসি আমাদের তো একটা সোশ্যাল লাইফ তৈরি হয়। সেই সোশ্যাল লাইফ বা সেই পাবলিক লাইফটাতে আমি হয়তো খুব কমফোর্টেবল, কিন্তু আমি যে মানুষটার সঙ্গে রয়েছি সে হয়তো নয়। তার জীবনের নানা ক্ষেত্রে হয়তো আমার এই পাবলিক লাইফটা সমস্যা করে। ফলে এটা ঠিক, ব্যক্তিগত জীবন মানে সেটা রোম্যান্টিক লাইফ হতে পারে, আমার বন্ধুদের সঙ্গে জীবন হতে পারে, সেটা বেশ খানিকটা হ্যাম্পার হয়েছে। এখনও যখন আমার পুজোর সময় বেরোই, মানে এরকম হয়েছে ওরা আর কি চারদিক থেকে ঘিরে রেখেছে, তুই কারুর দিকে তাকাবি না, তুই একদম সোজা তাকাবি, কারুর সাথে তোকে হায় বলতে হবে না, নো বলতে হবে না, কিছু বলতে হবে না, কারণ তাহলে আমরাই আর কি কথা বলতে পারছি না এরকম। কিন্তু আমার এখন মনে হয়, যেটা ছোটোবেলায় মনে হতো না, রেডি টু ডু দিস কাইন্ড অফ স্যাক্রিফাইস। কারণ যদি এইটুকু করে আলটিমেটলি আমার যে বন্ধুগুলো আমার সঙ্গে হাঁটছে তাদের সরকারি চাকরিটা পাকা হয়ে যায়। আমার যে বন্ধুটি আমি জানতাম আমার ক্লাসে সবচেয়ে মেরিটোরিয়াস, কিন্তু এখন যে কোনো চাকরি না পেয়ে একটা প্রাইভেট স্কুলে 10-12 হাজার টাকার চাকরি করছে, যদি আমার এই ব্যক্তিগত জীবন স্যাক্রিফাইস করাতে আমাদের সবার জীবনগুলো একটু ভালো হয়, আই এম রেডি টু স্যাক্রিফাইস মাই পার্সোনাল লাইফ ফর দ্যাট। অনেকেই তো তোমাকে নিশ্চয়ই খুব সুন্দরী বলে, এবং এই সুন্দরী হওয়ার কোনো বিড়ম্বনা হয় না? বরং উল্টোটা, আমি তো ছোটবেলা থেকে খুব আমাকে সুন্দরী লোককে বলতে শুনিনি। মানে আমার মা বলেনি স্মিতা পাতিলের মতো দেখতে? সেটা অনেক বড় হয়ে, মানে একদম ছোটবেলায় আমার মা বেশ ফর্সা আর কি। তো আমি যখনই মায়ের হাত ধরে যেতাম, আমার মনে আছে সব লোকে এসে বলতো, উমা এটা তোমার মেয়ে, দেখে মনেই হয় না, এত কালো হলো কি করে। আমি ছোটবেলা থেকে এইটাই শুনে বড় হয়েছি যে আমি ঠিক আমার মায়ের মতো সুন্দরী নই। এই যে স্মিতা পাটিল, বিপাশা বসু, তনুশ্রী দত্ত, এসব তো অনেক পরে, অনেক অনেক পরে শোনা। আমার নিজের সম্পর্কে যে আইডিয়াটা বা যেটা নিয়ে আমি বলবো এখনও মনের মধ্যে মাঝে মাঝে আমি সচেতন হই, সেটা হচ্ছে ছোটোবেলায় আমায় যেগুলো শুনতে হয়েছে যে আরে অন্ধকারের দ্বারা তোকে তো দেখা যাবে না, তুই যদি সাদা জামা পরিস অন্ধকারের দ্বারা, তাহলে খালি সাদা জামাটা দেখা যাবে না, তোকে দেখা যাবে না। এবং এখনও 2024 নির্বাচনে কল্যাণ ব্যানার্জি, যিনি আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন এবং মানুষের আশীর্বাদে তিনি জিতেওছেন, ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট নাও, উনি মাইকে দাঁড়িয়ে বলেছিলেন যে সিপিএম তো সন্ধ্যেবেলা মিটিং করছে না, কারণ সন্ধ্যেবেলায় সিপিএমের ক্যান্ডিডেটকে দেখা যাবে না। ফলে এই যে তুমি বলছো যে সুন্দরী হওয়ার বিড়ম্বনা, আমি তো মানে সুন্দরী হওয়া পর্যন্ত পৌঁছাতেই আমার অনেক দিন সময় লেগেছে। বরং এখনও আমার গায়ের রংটাই যে আমার পরিচিতির প্রথম এবং শেষ অংশ, সেইটা আমাকে মনে করিয়ে দেওয়ার লোকের সংখ্যা বেশ খানিকটা। ধরো এই যে তোমার এখন যে ইমেজ, আমি দেখি প্রচুর মানুষের তুমি একটা হার্টথ্রব হয়ে দাঁড়িয়েছো, তোমায় সিনেমায় অভিনয় করতে বললে তুমি করবে? কারণ আমার মনে হয় অভিনয়টা একটা স্কিল। আমি ছোটোবেলায় নাচ শিখেছি, নৃত্যনাট্য করেছি, নাটকও করেছি, এবং আমি বুঝতে পারি যে ওইটা ঠিক আমার স্ট্রং জনার নয়। তাই শুধুমাত্র মানে মানুষ আমি রাজনীতি করি বলে আমাকে চেনে, সেই কারণে আমি অভিনয় নেমে গেলাম, কিন্তু সেই জায়গাটা যেভাবে করা উচিত সেটা আমি করতে পারলাম না। বা আমি এটাও নয়, হয়তো আমি যদি শিখি, আমি যদি অভিনয় শিখি, আমি অভিনয় শিখে অভিনয় করলাম, ইটস এ ডিফারেন্ট থিং। কিন্তু যেহেতু আমি অভিনয়টা শিখিনি, তাই আমি মানে লোক হাসাতে চাই না। আমি চাই না কি আমি এমন কিছু করি যেটাতে লোকের মনে হয় যে এটাতে যোগ্য নয়, এ একটা ভুল পথে আর কি। এই মানে একটা সিনেমায় চান্স পাওয়ার জন্য তো বহু ছেলেমেয়েরা প্রচুর স্ট্রাগল করছে, এ কিছু না করেই শুধুমাত্র এর পিআরের জোরে,
এগুলোকে চেনে এই কারণে একটা জায়গা পেয়ে গেল যেটার সঙ্গে সে জাস্টিস করলো না। শতরূপের না করা। যেমন খুব ইচ্ছে হচ্ছে ও একটা সিনেমা ফিচার ফিল্ম ডিরেক্ট করে, মানে তোমাদের সিপিআইএম এর শতরূপের কথা বলছি, সেটাতে যদি তোমাকে অভিনয় করতে বলে তখন কি করবে? না সেটাও একই থাকবে, মানে সেটা আলাদা হবে না। এবার এবার হতে পারে যেমন আমি একটা ওটিটিতে একটা ছোট্ট রোল করেছি, জিদ্দি গার্লস বলে অ্যামাজন প্রাইমে একটা ওটিটি রয়েছে, সোনালী বোস নির্দেশিত। সেখানে আমার যেটা রোল, সেই রোলটা হচ্ছে আমার প্রতিদিনের যা রোল, মানে আমি সেখানে এই স্লোগানই দিয়েছি, বেশিরভাগটা সময় আমি স্লোগান দিচ্ছি, এবং একটা দুটো জায়গা যেখানে আমাকে একটু অভিনয় করতে হয়েছে, আমি এতটাই খারাপ অভিনয় করেছি যে আমার বন্ধুরা সেটা চালিয়ে আমাকে খ্যাপানোর জন্য চালায়, যে দীপশিতা ওই এপিসোডটা চালাচ্ছে, এই যে এবার তুই আসবি। তো যদি ওই রকম শুধু স্লোগানটুকুনি হয়, যেখানে আমি শুধু স্লোগান দেবো এবং চলে আসবো, ওইটুকুন যদি আমাকে করতে বলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তাছাড়া অভিনয় বলতে যা বোঝায় তা নিয়ে আমি একেবারেই কনফিডেন্ট হই। প্রথম ভেঞ্চারটার পর তো আমি একেবারেই আন্ডার কনফিডেন্ট, একদম না। না, না, কিন্তু সেটা যদি তোমাকে পার্টি বলে করতে তখন কি করবে? আমি আশা করি পার্টি এখনো সেই কমিউনিস্ট স্টেটে চলে যায়নি যেখানে তারা আমাকে বাধ্য করবে কিছু করতে। আমি আশা করব তারাও এমন তুমি কিছু বলছো করবেন এরকম না। কমিউনিস্ট স্টেট হয় যে বাধ্য করা হয়? হ্যাঁ, এরকম স্টেট হয়েছে তো, যেখানে একটা টোটালিটেরিয়ান, আমরা যখন এই শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র বলছি, সেখানে তো কোথাও আমরা অটোক্রেসির কথা বলছি না, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এমন বিভিন্ন জায়গায় এমন ডিভিয়েশন, যেখানে কমিউনিস্ট পার্টির সদস্য বা কমিউনিস্ট স্টেটে থাকার কারণে তার উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা তো সেটা কখনো কোথাও সমর্থন করিনি, সেটাকে আমরা ডিভিয়েশন হিসেবেই দেখি। ফলে সেই ডিভিয়েশন পার্টি আমার প্রতি করবে না, এইটুকু আশা আমার পার্টির প্রতি আছে, এখন আছে, আগামী দিনেও থাকবে। আগামী দিনও থাকবে, কিন্তু ক্ষমতায় এলে আবার বদলে যেতে পারে নাকি? না, বদলাবে না, এই আশা থেকেই তো এই পার্টির সাথে থাকা। ঠিক আছে, খুব ভালো লাগলো আজকে দীপশিতার সঙ্গে আড্ডা মেরে, এবং আমি চাইবো যে এই ভোট টোট মিটে যাবার পরে আবার তো নিশ্চয়ই আবার অ্যানালিসিস হবে, তখন একবার এলে খুব ভালো লাগবে। নিশ্চয়ই। হ্যাঁ, আজকের মতো এখানেই আমাদের মুখে মুখে এপিসোড সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।